মানবিক করিডোর নিয়ে কোনো চুক্তি হয়নি জানালেন নিরাপত্তা উপদেষ্টা। আলোচনার মাধ্যমেই রোহিঙ্গাদের ফেরত পাঠানো হবে বললেন পররাষ্ট্র উপদেষ্টা। লন্ডনে চিকিৎসা শেষে মঙ্গলবার দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া। নির্বাচিত সরকারের অপেক্ষায় বন্ধু রাষ্ট্রগুলো জানালেন আমির খসরু। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে 12 দলীয় জোটের বৈঠক। রাষ্ট্র সংস্কারে মৌলিক বিষয়ে একমত হতে সবাইকে ছাড় দেওয়ার তাগিদ আলী রিয়াজের। নিবন্ধনের আপিল শুনানি দ্রুত করার আবেদন জামায়াতের। নারী সংস্কার কমিশনের বিতর্কিত বিষয় পর্যালোচনায় বিশেষজ্ঞ কমিটি চেয়ে রিট। তুরিন আফরোজের পিএইচডি ডিগ্রি ভুয়া, আপিল বিভাগে প্রমাণ দাখিল রাষ্ট্রপক্ষের। ট্রাইব্যুনালের প্রসিকিউটর থাকাকালীন ক্ষমতার অপব্যবহারের অভিযোগ। এবং ভারত পাকিস্তান সীমান্তে তীব্র সংঘর্ষ চলছে। রাজস্থানে পাকিস্তানি রেঞ্জার আটক। বন্দরে জাহাজ প্রবেশে দুই দেশের পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা। স্বাগত নিউজ 24 সংবাদে। আপনাদের সাথে আছি আমি নাফিসা হক। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। রোহিঙ্গাদের একত্রীকরণ নয়, বরং প্রত্যাবাসনই একমাত্র সমাধান। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পরেই মৃতপ্রায় বিষয়টিকে বিশ্বের কাছে গুরুত্ব সহকারে তুলে ধরা হয়েছে, এমনটাই জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা বিষয়ক বিশেষ দূত ডক্টর খলিলুর রহমান। তিনি বলেছেন, মানবিক করিডোর নিয়ে এখনো পর্যন্ত কোনো ধরনের কোনো চুক্তিই হয়নি। আর মিয়ানমারের অভ্যন্তরীণ সহিংসতাকে রোহিঙ্গা প্রত্যাবাসনের সুযোগ মনে করছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আঞ্চলিক নিরাপত্তার উপর রোহিঙ্গা প্রত্যাবাসনের কৌশলগত প্রভাব ও এর চ্যালেঞ্জ নিয়ে আয়োজন করা হয় এই সেমিনারের শুরুতেই রোহিঙ্গা প্রত্যাবাসনকে চূড়ান্ত লক্ষ্য হিসেবে উল্লেখ করলেও বেশ কয়েকটি প্রতিবন্ধকতার বিষয় উঠে আসে বিশেষজ্ঞদের বক্তব্যে। এরপর ওপেন ফোরামে খোলামেলা আলোচনা করেন বক্তারা। When you talk about the outlining stability in the scenario of Rakhine State, to also include Rohingya repatriation as a part of 5-point plan. পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, মিয়ানমারের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত হলেই রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করতে পারবেন। In any future dispensation, when the dust settles, our economy is going to call the shots as regards the situation and the state of affairs in Rakhine State. So they are a part of it. And it would be naive to think that they will just spend their life peacefully in the camps, waiting for the relief to arrive and having a little food and a little shelter. Maybe involved in a little bit of smuggling activities and just take on their life. This is not going to happen. This is not going to happen, I am convinced. There can be difference of opinion, of course, again I agree. আর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেন, মানবিক করিডোর নিয়ে চুক্তি হয়নি। যুক্তরাষ্ট্রের হয়ে বাংলাদেশ মিয়ানমারের সাথে কোনো প্রক্সি যুদ্ধ করবে তা গুজব বলেও দাবি করেন তিনি। We have not discussed humanitarian corridor. We have no agreement on humanitarian corridor. We have no agreement on anything yet with the parties. Corridor, and I said very clearly that the Secretary General of United Nations does not talk about corridor. Corridor has got specific connotations. He used the term humanitarian channel, which is completely different. সেমিনারে কূটনীতিক, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বিদেশি সামরিক কর্মকর্তা, সামরিক বাহিনীর কর্মকর্তা ছাড়াও রোহিঙ্গা বিষয়ক বিশেষজ্ঞরা তাদের মতামত তুলে ধরেন। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। লন্ডনে 4 মাসের চিকিৎসা শেষে এবারে দেশে ফেরার অপেক্ষায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কাতার আমিরের দেয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে মঙ্গলবার দেশে আসবেন তিনি। এদিন সকাল 10:30টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন বিএনপি চেয়ারপারসন। এর আগে সোমবার লন্ডন থেকে রওনা দেবেন খালেদা জিয়া। সঙ্গে থাকবেন তার 2 পুত্রবধূ। এদিকে খালেদা জিয়ার দেশে ফেরার খবরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। মাঝে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। দলীয় প্রধানকে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনগুলো।
যেসব দেশের সঙ্গে বাংলাদেশের অমীমাংসিত ইস্যু রয়েছে তারা সবাই নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করছে, জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রবিবার সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিভিচ খোজিনের সাথে বিএনপি মহাসচিবের বৈঠক শেষে কথা জানান আমির খসরু। বৈঠকে বিএনপির পক্ষ থেকে মহাসচিবের নেতৃত্বে ৩ সদস্য অংশ নেন। পরে আমির খসরু বলেন, বিভিন্ন দেশের সরকারি বা বেসরকারি পর্যায়ে যারাই আগামীতে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী তারা সবাই নির্বাচিত সরকারকে স্বস্তিদায়ক মনে করে অপেক্ষা করছে। যাদের সাথে আমাদের বিভিন্ন ইস্যুগুলো আছে, আনরিজলভড আছে কিংবা ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা আছে, সেটা সরকারি লেভেলে বেসরকারি লেভেলে সব ক্ষেত্রে এগুলো একটা অপেক্ষায় আছে। তো তারা সবাই চাচ্ছে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার আসলে এই সিদ্ধান্তগুলো নিতে অনেক সহজ হয়ে যাবে। সরকার পরিকল্পিতভাবে বিএনপি নেতাদের জেলে আটকে রাখছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির নেতা ইঞ্জিনিয়ার শাহরিন তুহিনের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশে এই অভিযোগ করেন তিনি। অভিযোগ করেন, নির্বাচন আয়োজন নিয়ে সরকার জনগণের সঙ্গে টালবাহানা করছেন। আরও বলেছেন, অন্তর্বর্তী সরকারের কেউ কেউ নির্বাচন চায় না। আর এ সময় রাখাইনে মানবিক করিডোর বিষয়ে সরকারের সিদ্ধান্তে কড়া সমালোচনা করেন বিএনপির এই শীর্ষ নেতা। সকল জামাতের নেতা আবু তাহের ভাই, ডাক্তার তাহের ভাই এবং আরো অন্যান্য নেতারা যারা রেহাই পেয়েছেন, আজকে শাহরিয়ার ইসলাম তুহিন সে কেন রেহাই পাবে না? আওয়ামী দোসররা বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে এসে মাঝে মাঝে ব্যাঙের মতো পানির উপরে মাথা তুলে চিৎকার করছেন বা কোনো কাজ করছেন। এই লোকগুলো প্রশাসনে আছে, ওরা অবাধ সুষ্ঠু নির্বাচন, ওরা গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়তে দেবে না বলেই নানা ধরনের চক্রান্তের বেড়াজাল নির্মাণ করছে। বিএনপি জোর করে ক্ষমতায় আসতে চায় না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সকালে রাজধানী প্রেস ক্লাবের সামনে সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন তিনি। ভোট কেন্দ্রে কোনো মাস্তান থাকবে না, ভোট কেন্দ্রে কোনো কারচুপি হবে না। সংস্কার হবে নির্বাচনের জন্য, সংস্কার হবে আমার ভোট আমি দিব, সংস্কার হবে দিনের ভোট দিনে হবে। সেই সংস্কার করে অনতিবিলম্বে বিএনপি নয়, সারা বাংলাদেশের ৭৫% মানুষ এখন একটি সুষ্ঠু নির্বাচন চায়। সেই নির্বাচনের দিনক্ষণ আপনাকে ঘোষণা করতেই হবে। রাষ্ট্র গঠনে মৌলিক বিষয়গুলো একমত হতে এবং সবাইকে ছাড় দিতে দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। রবিবার সকালে জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ১২ দলীয় জোটের বৈঠকে এই আহ্বান জানান তিনি। বলেন, আগামী ১৫ মের মধ্যে প্রথম ধাপের আলোচনা শেষ করে দ্বিতীয় ধাপের আলোচনা শুরু করা হবে। এছাড়াও রাজনৈতিক দলগুলোকে অন্যান্য দলের সঙ্গে আলোচনার আহ্বান জানান তিনি। এদিকে বিকেল ৩টায় একই স্থানে সমাজতান্ত্রিক দলের আম্বিয়ার সঙ্গে বৈঠক করবে জাতীয় ঐকমত্য কমিশন। এই সংগ্রামে, এই প্রচেষ্টায় আপনারা নিঃসন্দেহে আমাদের সঙ্গে থাকবেন, আমরা সকলে একত্রে থাকব। পাশাপাশি যেটা বলা দরকার সেটা হচ্ছে জাতীয় ঐকমত্য তৈরির দায়িত্বটা কেবলমাত্র জাতীয় ঐকমত্য কমিশনের নয়। আপনারা যারা সংগ্রামে আছেন, আজকে আমাদের সাথে যারা কথা বলছেন, আপনারা আপনাদের সহযোগীদের সাথে কথা বলুন, অন্যান্য রাজনৈতিক শক্তির সঙ্গে কথা বলুন, কি করে আমরা এক জায়গায় আসতে পারি। শুধুমাত্র এই টেবিলে বসে এইখানে আলোচনায় আমরা জাতীয় ঐকমত্যের চূড়ান্ত জায়গায় পৌঁছতে পারবো আমরা তা মনে করি না। আমাদের ভূমিকা হচ্ছে অনুঘটকের, আমরা সেই চেষ্টা করছি। কিন্তু রাজনৈতিক শক্তি হিসেবে আপনাদের উপর এই আশা, এই বিশ্বাস, এই আস্থা আমার আছে, আমাদের আছে যে আপনারা অন্যদের সাথে কথা বলবেন, ভিন্ন মতের জায়গাগুলোকে সংকুচিত করে এক জায়গায় আসবার জন্য আপনারা আপনাদের সহযোগী রাজনৈতিক শক্তিগুলোকে অনুপ্রাণিত করবেন। রাজনৈতিক দল হিসেবে জামাতে ইসলামের বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে করা আপিলের দ্রুত শুনানি করতে আবেদন করা হয়েছে।
সকালে জামায়াতের পক্ষে ব্যারিস্টার এহসান আব্দুল্লাহ সিদ্দিকী বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের 3 সদস্যের বেঞ্চে এই আবেদন করেন। আবেদনে বলা হয়, জামায়াতের আপিল শুনানি শুরু হলেও হঠাৎ তা স্থগিত হয়ে যায়। যেহেতু দলটির নিবন্ধন ও রাজনৈতিক ভবিষ্যৎ এই মামলার সঙ্গে সরাসরি জড়িত, তাই দ্রুত শুনানির প্রয়োজন। শুনানি শেষে আপিল বিভাগ জানায় বিষয়টি মঙ্গলবার বা বুধবার আদালতে উঠতে পারে। গত 12 মার্চ রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামের বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে আপিল শুনানি শুরু হয়। উইমেন রিফর্ম কমিশন রিপোর্ট 2025-এর 6টি অধ্যায়কে ইসলামী শরীয়ত, জনগণের ধর্মীয় অনুভূতি এবং বাংলাদেশ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক উল্লেখ করে একটি রিট দায়ের করেছে হাইকোর্ট। রিট দায়ের করা হয়েছে হাইকোর্টে। রিটে রিপোর্টের বিতর্কিত সুপারিশ বাস্তবায়ন থেকে বিরত থাকতে এবং বিষয়টি পর্যালোচনার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে। রবিবার সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট রওশন আলী। আইনজীবীরা বলেন, উইমেন রিফর্ম কমিশন রিপোর্ট 2025-এর অধ্যায়ে 3, 4, 6, 10, 11 এবং 12-এ অন্তর্ভুক্ত সুপারিশসমূহ ইসলামী শরীয়তের বিধানসমূহের পরিপন্থী, জনগণের ধর্মীয় অনুভূতির পরিপন্থী এবং বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় এই বিষয়ে রিট পিটিশন দায়ের করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন অধ্যাদেশে সন্নিবেশিত বিয়ের প্রলোভন সংক্রান্ত বিধান কেন অসাংবিধানিক ও বাতিল ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি হাবিবুল গনির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রবিবার এই রুল জারি করেন। আইন মন্ত্রণালয়ের 2 সচিবকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। গত 7 এপ্রিল বিয়ের প্রলোভন সংক্রান্ত বিধান চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়। আইনজীবী ইসরাত হাসান বলেন, প্রতিশ্রুতি না রাখার কারণে শুধু পুরুষের বিরুদ্ধে ফৌজদারি মামলা দেওয়ার বিধান সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক এবং এটি নাগরিক অধিকার ও ন্যায় বিচার পরিপন্থী। তাই বিধানটি বাতিল করার জন্য হাইকোর্টে রিট করা হয়। কোনো পুরুষ যদি বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করেন, বিয়ের প্রতিশ্রুতি দেন এবং পরবর্তীতে যদি দেখা যায় যে তিনি সেই প্রতিশ্রুতি পালন করছেন না, সেটিকে এই নারী ও শিশু নির্যাতন দমন অধ্যাদেশের মাধ্যমে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এখানে যে পুরুষের যে শাস্তি বিধান রয়েছে 7 বছরের, এটি কেন অসাংবিধানিক নয় এবং কেন এটি স্ট্রাক ডাউন করা হবে না। আইনজীবী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজের ডক্টরেট ডিগ্রি ভুয়া, এমনটাই লিখিতভাবে নিশ্চিত করেছে সিডনির ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস। এই তথ্য সংবলিত চিঠি রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে উপস্থাপন করেছে। সেখানে বলা হয়েছে, তুরিন আফরোজের নামে পিএইচডি ডিগ্রির কোনো রেকর্ড নেই তাদের কাছে, এমনকি এই নামে কেউ কখনো ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও ছিলেন না বলে কোনো তথ্য নেই। রবিবার আপিল বিভাগে বাড়ি সংক্রান্ত মামলায় এ তথ্য দাখিল করা হয়েছে। আইনজীবী ব্যারিস্টার সাজ্জাদ হায়দার বিষয়টি জানিয়েছেন। আইন সেটা হলো যে তার যে ইনহেরিটেন্স, ফাদার মারা যাওয়ার পরে মা কি পাবে না পাবে সেটা ওইভাবে এটা নির্ধারিত হবে। আর এখানে ক্রিমিনাল অফেন্স, প্রপার্টি শেয়ার নিয়ে যদি কোনো ডিসপিউট হয়, ইটস নট এ ক্রিমিনাল অফেন্স, কিন্তু বাকি যেটা বললেন ওটা তো ক্রিমিনাল অফেন্স। সংবাদের সময় হলো একটা বিরতি, সঙ্গেই থাকুন। নিউজ 24 সংবাদে আরও একবার স্বাগত। বহুল আলোচিত 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি পিছিয়ে মঙ্গলবার ধার্য করেছেন আপিল বিভাগ। রবিবার 21শে আগস্ট মামলার রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল শুনানির জন্য কার্যতালিকায় ছিল। আপিল বিভাগ জানান, তারা মামলাটি মঙ্গলবার শুনবেন। গত 12 জানুয়ারি বহুল আলোচিত 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ আসামিদের খালাস দেন হাইকোর্ট। পর্যবেক্ষণে হাইকোর্ট জানান, মামলাগুলোর বিচারিক আদালতের রায় অবৈধ, কারণ তা অবৈধ উপায়ে দেয়া হয়েছে। এ রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ। 5
আজকের অনারেবল প্রিজাইডিং জাজ সাহেব বললেন যে এই মামলার গ্র্যাভিটি এবং গুরুত্ব ইত্যাদি বিবেচনা করে আমরা যেটা মনে করছি সেটা হলো যে যদি অনারেবল চিফ জাস্টিস সাহেবের প্রেজেন্সে উনি যদি বেঞ্চ প্রিজাইড করেন, যদি ওনার প্রেজেন্সে হয়, তাহলে আমার মনে হয় যে এটা ভালো হবে। এখনও আমরা মনে করি যে যদি এটা আমরা শুনানি করতে পারি এবং কোর্ট যদি ভালো করে কাগজপত্র ইত্যাদি নিশ্চয়ই দেখবেন এবং আমরা আমাদের খালাস যেটা আগে হয়েছিল ওটাই বহাল থাকবে, এটাই আমাদের প্রত্যাশা। ভিসা জটিলতা সহ বিভিন্ন কারণে আটকে যাওয়া হজ যাত্রীরা সবাই ভিসা পেয়েছেন, এমনটি জানিয়েছে ঢাকা হজ অফিস। তবে আবেদনকারীদের মধ্যে এখনও ভিসা পায়নি 10,615 জন। এছাড়াও হজ যাত্রার ষষ্ঠ দিনে সকাল 10টা পর্যন্ত মক্কার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন 23,743 জন, যাদের মধ্যে 22,552 জন এরই মধ্যে মক্কা পৌঁছেছেন। আজ রবিবার আরও 5টি ফ্লাইটে 2,058 জন ঢাকা ছাড়বেন। ঢাকা হজ অফিসের পরিচালক লোকমান হোসেন জানান, নির্দিষ্ট সময়ের মধ্যে শতভাগ হজ নিবন্ধনকারী ভিসা পাবেন। এছাড়াও বিভিন্ন জটিলতায় যাদের ভিসা আটকে যাচ্ছে তারাও অতিরিক্ত খরচ ছাড়াই হজে যেতে পারবেন। বেশ কিছু বিমানের সিট খালি নিয়ে গেলেও শেষ সময়ে চাপ কমাতে ফ্লাইট বাড়ানো হবে বলেও জানিয়েছেন তিনি। রাজধানীর পুরান ঢাকার তাঁতি বাজারে নকশা বহির্ভূত ভবনে অভিযান চালাচ্ছে রাজুক। রবিবার তাঁতি বাজারের নকশা বহির্ভূত হওয়ায় 3টি ভবনের গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বাসিন্দারা থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বর্ধিত অংশ ভেঙে বাড়িগুলো ঠিক করলে পুনরায় সংযোগ সচল করে দেওয়া হবে। এছাড়া 9 তলা একটি ভবনের সামনের 14 ফিট নকশা বহির্ভূতভাবে নির্মাণ করায় ভেঙে ফেলা হচ্ছে অতিরিক্ত অংশ। আটক দেখানো হয় একজনকে, আর সেই সাথে 3 লাখ টাকা জরিমানাও করা হয়। ভবন মালিকদের পেছনে আমরা ছুটেছি, এখন আমরা চাই যে ঘটনাটা উল্টা হোক। আমরা ইউটিলিটি সার্ভিসগুলো বিচ্ছিন্ন করব, ভবন মালিকরা তাদের নিজেদের স্বার্থে নিজেদের গরজে এখন রাজুকে তারা দৌড়াবে এবং তারা এই নকশা বহির্ভূত অংশগুলো অপসারণ করলে কিংবা নিয়মের আওতায় আসলেই শুধুমাত্র আমরা এই সংযোগগুলো পুনরায় দেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরে আমাদের চেয়ারম্যান মহোদয় নির্দেশনা দেবেন। আলোচিত মাগুরার 8 বছরের শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার 5ম সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। রবিবার সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক এম জাহিদ হাসান 4 জনের সাক্ষ্য গ্রহণ করেন, আর এ পর্যন্ত 23 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। আগামী 5 মে মামলার আরও 6 জনের সাক্ষ্য নেওয়া হবে। গত 13 এপ্রিল এই মামলার তদন্তকারী কর্মকর্তা আলাউদ্দিন সর্দার শিশুটির মায়ের দায়েরকৃত মামলায় অভিযুক্ত 4 আসামির বিরুদ্ধে অভিযোগ এনে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। বিজ্ঞ আদালতে আমরা 4 জন সাক্ষীকে উপস্থাপন করেছি। বিজ্ঞ আসামি পক্ষের আইনজীবী তাদেরকে জেরা করেছেন। বিজ্ঞ আদালত জেরা শ্রবণান্তের পরবর্তীতে আবার আগামীকাল পুনরায় বাকি সাক্ষীর জন্য দিন ধার্য করেছেন। আমরা আশা করছি অতি দ্রুততম সময়ে এই মোকদ্দমার সকল সাক্ষী গ্রহণ সমাপ্ত করে ইনশাআল্লাহ ন্যায় বিচার প্রতিষ্ঠা করব। আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার, দেখছেন নিউজ 24 সংবাদ। 5 থেকে 10 লক্ষ টাকার বিনিময়ে মামলা থেকে নাম বাদ দেওয়ার বাণিজ্য চুক্তির অভিযোগ উঠেছে এনসিপি নেত্রী হাফসা জাহানের বিরুদ্ধে। ভাইরাল হয়েছে এমন কল রেকর্ড। এছাড়া সাবেক এমপি বাহার কন্যা সুচির স্বামী রনিকে বাঁচাতেও এই নেত্রীর তৎপরতা চলছে বলেও অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে নিউজ 24 এর বিশেষ রিপোর্ট। মামলা থেকে অব্যাহতি দিতে বাদী পক্ষকে এভাবেই পরামর্শ দিচ্ছেন এনসিপি নেত্রী হাফসা জাহান। ফোনে এই নেত্রীকে বলতে শোনা যাচ্ছে 5 থেকে 10 লাখ ছাড়া মামলা শেষ করা যাবে না। এই রফাদফা মূলত কুমিল্লা সদরের সাবেক সংসদ সদস্য হাজী আকম বাহাউদ্দিন বাহারের কন্যা তাহসিন বাহার সূচনার স্বামী সাইফুল ইসলাম রনির জন্য। 5 আগস্টের পর তার বিরুদ্ধে বেশ কিছু মামলা দায়ের হয়েছে। তিনি এখন পলাতক। স্ক্রিনশটে দেখা যায় মেসেঞ্জারে রনির সাথে এনসিপি নেত্রী হাফসার 2 দফায় 56 মিনিট ও 31 মিনিট কথা হয়েছে। অন্যদিকে মামলার বাদী ইনজামামুল হক ভিডিও বার্তায় হাফসার সাথে কথোপকথনের বিষয়টি স্বীকার করেছেন। আমার নাম ডেডিকেট করে বলছে ছেলেটা গরিব, ওর 500 টাকা দিয়ে দাও,
মানুষ শেষ করে দিবে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, বিভিন্ন জায়গায় ফান্ডিং কালেক্ট করছে, বিভিন্ন সরিষার দূষণ, বিভিন্ন দূষণের ব্যবসায়িকরা আছে তারা থেকে কালেক্ট করতেছে। হাফসা জাহান 5 আগস্টের পর হঠাৎ কেন্দ্রীয় এনসিপি নেত্রী বনে যান হাফসা জাহান। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে চাঁদাবাজিরও। কয়েকদিন আগে ঘুরে এসেছেন চীন থেকে। এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযোগ অস্বীকার করেন এনসিপি নেত্রী হাফসা। কলকাতায় ওরা পলাতক থেকে যদি ষড়যন্ত্র করে, সেই ষড়যন্ত্রের অংশীদার তো আমরা হব না, তাই না? একটা পলাতক মানুষ তার স্টেটমেন্টের উপর তো অবশ্যই কিছু ডিপেন্ড করে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও এনসিপির কিছু কর্মীরা এমন পরিস্থিতি তৈরি করে আওয়ামী লীগকে সুযোগ করে দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শহীদ পরিবারের সদস্যরা। আলহাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ভারতে অনুপ্রবেশের দায়ে সাজাপ্রাপ্ত 9 বাংলাদেশিকে মেহেরপুরের ভবেরপাড়া সীমান্ত থেকে হেফাজতে নিয়েছে বিজিবি জানায়, ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছিল। মুর্শিদাবাদের বহরমপুর কারাগারে সাজা ভোগ শেষে তাদেরকে মুজিবনগরের সীমান্ত এলাকায় ঠেলে দেয় বিএসএফ। সীমান্ত পার হওয়ার পরে তাদেরকে আটক করে তল্লাশি করে হেফাজতে নেয় বিজিবি। আটককৃতদের থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। প্রায় 2.5 মাস বন্ধ থাকার পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম শুরু হলেও শিক্ষক লাঞ্ছিতকারীদের বিচার না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরতে নারাজ শিক্ষকরা। ফলে কবে নাগাদ শ্রেণী কার্যক্রম শুরু হবে তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। শিক্ষকরা জানান, গত 18 ফেব্রুয়ারি শিক্ষার্থীদের সংঘর্ষের সময় শিক্ষকরাও আহত হন। পাশাপাশি শিক্ষকদের মারধর ও লাঞ্ছিত করা হয়। শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের শাস্তি না দেওয়া পর্যন্ত ক্লাসে ফিরবেন না তারা। শিক্ষার্থীদের ধারাবাহিক আন্দোলনের মুখে ভিসি ও প্রো ভিসিকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয় শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষকরা লাঞ্ছিত হয়েছে, তাদের পেছনে আন্দোলনকে কেন্দ্র করে এই লাঞ্ছনার ঘটনাগুলো যারা ঘটিয়েছে তাদেরকেও চিহ্নিত করা দরকার। এই পুরো বিষয়টাই তদন্ত করে সুষ্ঠু বিচার নিশ্চিত না করা পর্যন্ত শিক্ষকবৃন্দ একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে। মৃদুমন্দ হাওয়ায় বদলে যাওয়া প্রকৃতির সবটুকু রং নিয়ে এসেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যেখানে ধূসর ব্যস্ততা নেই সুখ দুঃখের সমীকরণ, আছে কেবল তপ্ত তপনে রং ছড়ানো হরেক ফুলের আত্মকথন। গ্রীষ্মের দাবদাহ জনজীবনে অস্বস্তি থাকলেও ক্যাম্পাস জুড়ে মৌসুমের সৌন্দর্য আর সোঁদা মাটির গন্ধে আবিষ্ট প্রকৃতিপ্রেমীরা। সুকন্যা আমিরের বিশেষ প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন মঞ্জুর রহমান। বসন্ত বিদায় নিয়েছে, এসেছে বৈশাখ। রোদ বৃষ্টির এ ঋতুতে প্রকৃতি নতুন রূপে ধরা দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। ফুলে ফুলে ভরে গেছে লাল ইটের পুরো ক্যাম্পাস। যেথায় সবুজ ডাকে ছায়া বিছিয়ে, মৃদুমন্দ হাওয়ায় ভালোবাসা ছড়িয়ে, গাছের পাতায় গান বয়ে যায়, আর মনের উঠোন জুড়ে যেন শান্তি ছড়ায়। জীবনের ধূসর বর্ণ রঙিন হয়ে ওঠে এমন আবহে। বদলে যায় নাগরিক ব্যস্ততা কিংবা দুঃখ সুখের জটিল সমীকরণ। মগজে মননে দোলা লাগে, উন্মাদনা জাগে দেখে রক্তমাখা কৃষ্ণচূড়ার আবাহন। পুকুরের উপরে যে কৃষ্ণচূড়া গাছগুলো আছে, সেখান থেকে যে রক্তিম আভাটা প্রতিবিম্বটা পুকুরের উপর পড়ছে, মনে হচ্ছে দারুণ এক অনুভূতি। ঢাকার মতো একটি অঞ্চলে এরকম একটি সুন্দর পরিবেশ, এটা আমি আর কখনো কোথাও পাইনি। কৃষ্ণচূড়া রং দেখে মনে হবে আগুন লেগেছে আকাশে, নয়তো ভালোবাসায় ছড়ানো আছে লাল সবুজের চাদর। বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকা, মুন্নি সরণি, চৌরঙ্গি থেকে শুরু করে সবখানে দৃষ্টিনন্দন ফুলের সমাহার। তপ্ত তপনে রং ছড়াই রাধাচূড়া, জারুল, সোনালু, কনকচূড়া, ক্যাসিয়া, রেনিজেরা। রঙিন প্রেমপত্র হয়ে ওঠে এক একটি কাঠগোলাপ, ম্যাগনেলিয়া, সূর্যমুখীর মতো ফুল। বাগান বিলাস কিংবা রক্তজবাই বিবশ হয় এখানকার বাতাস। পানিগুলা নিরালা থাকে, মনে করেন তখন কোনো মানুষের কোনোই নাই, শুধু ওরাই এটা ভালোবাসা জানে। এই সময়টা হালকা গরম থাকলে একটা মৃদুমন্দ বাতাস থাকে, তার সাথে এই যে প্রাকৃতিক সৌন্দর্য, সেটা বিশেষভাবেই আসলে উপভোগ্য।
এখানে সবুজের নান্দনিকতা প্রাণ পায় সদ্যজাতের আলিঙ্গনে। পরিযায়ী পাখিরা পেয়েছে আশ্রয়, শাপলা পদ্মের রাঙা আভায় সেজেছে কালভার্ট, লাল হলুদের গালিচা কিংবা ঘাস ফুলের আঙিনায় জমেছে খেরো খাতার বিবরণ। আগামীতে প্রশাসনকে আমি বলবো এই প্রাকৃতিক সৌন্দর্যকে ধারণ করা এবং প্রাকৃতিক সৌন্দর্যকে আরো বিকশিত করার যথেষ্ট পদক্ষেপ নেবেন। ঠিক তার মধ্য দিয়ে আমাদের ছাত্ররা শুধুমাত্র যান্ত্রিক পড়ালেখা না, মন মানসিকতা প্রাকৃতিকভাবে বড় হওয়ার সুযোগ পাবে। মাটির গন্ধে মেঠো পথ বেয়ে সন্ধ্যা নামলেও রংতুলির ছটায় আবিষ্ট থাকে এখানকার প্রকৃতি প্রেমীরা। মুগ্ধতার রেশ বাড়ে, সাথে গদ্যে কাব্যে বন্ধুত্বে হয় বিভোর। সুকন্যা আমির, নিউজ 24, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার। সংবাদের এখনকার আয়োজন এ পর্যন্তই। ধন্যবাদ।